বিসমিল্লাহির রহমানির রহিম। বঙ্গবন্ধু শেখ মুজিব একাডেমি স্কুল অ্যান্ড কলেজ শেরবাংলানগর ঢাকা এর মাধ্যমিক শাখার হিসাব বিজ্ঞান অনলাইন পাঠদান কার্যক্রমে স্বাগতম। আমাদের আজকের ক্লাসটি হচ্ছে হিসাব বিজ্ঞান ক্লাস 12 আর এসএসসি ক্যান্ডিডেট 2021 এদের জন্য আজকের ক্লাসটি হচ্ছে 5 নম্বর ক্লাস। আর আজকের ক্লাসটি আমরা মূলত এসএসসি ক্যান্ডিডেট 2021 এদের জন্যই সাজিয়েছি। আর আজকে আমরা অধ্যায় 6 থেকে আলোচনা করার চেষ্টা করব। শিক্ষার্থী বন্ধুরা, আমরা ইতোপূর্বে এসএসসি ক্যান্ডিডেট 2021 এদের জন্য 4টি ক্লাস সম্পন্ন করেছি। তার ধারাবাহিকতা আজকের ক্লাসে হচ্ছে পঞ্চম ক্লাস। আর ইতিমধ্যে আমরা লেনদেনের থেকে পক্ষ নির্ণয়করণ শিখেছি এবং ডেবিট ক্রেডিট নির্ণয়করণ শিখেছি। আর আজ আমরা অধ্যায় 6 নিয়ে আলোচনা করব। আচ্ছা, যাই হোক শিক্ষার্থী বন্ধুরা, তোমাকে বলতে পারো লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট এবং ক্রেডিট বিশ্লেষণপূর্বক সর্বপ্রথম যে বইতে লেখা হয় তার নাম কি? জাবেদা বই। ভেরি গুড। তাহলে আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে জাবেদা বই। আমরা ইতোমধ্যে জাবেদার সংজ্ঞা জেনেছি, অর্থাৎ কোনো লেনদেন সংগঠিত হওয়ার পর ডেবিট ক্রেডিট বিশ্লেষণপূর্বক তারিখের ক্রমানুসারে যে বইতে সর্বপ্রথম লেখা হয় বা এন্ট্রি দেওয়া হয় তার নাম হচ্ছে জাবেদা বই। জাবেদা বইকে প্রাথমিক বই, সহকারী বই, দৈনিক বই ইত্যাদি নামে অভিহিত করা হয়। যাক, আমরা এতক্ষণ জাবেদা বইয়ের সংজ্ঞা জানলাম। এটা হিসাবে প্রাথমিক বই, সহকারী বই। এখন আমরা জাবেদা বইয়ের ছক সম্পর্কে জানার চেষ্টা করব। তাহলে জাবেদার বইয়ের ছকটা হবে এরকম। প্রথম বসবে তারিখ, তারপর হিসাবের নাম ও ব্যাখ্যা, এরপর খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা এবং সর্বশেষ হচ্ছে ক্রেডিট টাকা। এই হলো আমাদের জাবেদা বইয়ের ছক, অর্থাৎ জাবেদা বইয়ে তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা, মোট 5টি গড় থাকে। আমরা তখন জাবেদা বই কী এবং জাবেদা বইয়ের ছক সম্পর্কে জানলাম। এখন আমরা জানব এই জাবেদা বই প্রস্তুতকরণের জন্য আমাদের কি কি জানা দরকার, অর্থাৎ কোন বিষয়গুলো জানা থাকলে খুব সহজে জাবেদা বই প্রস্তুত করা যায় তা আমাদের জানা দরকার। আমরা এখন তা জানার চেষ্টা করব। যাক, আমরা ইতিমধ্যে বিগত ক্লাসগুলোতে হিসাব থেকে, লেনদেন থেকে হিসাবে পক্ষ নির্ণয়করণ শিখেছি এবং ডেবিট ক্রেডিট নির্ণয়করণ শিখেছি। আর যে শিক্ষার্থী হিসাবে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে পারবে সে অবশ্যই জাবেদা বই খুব সহজে প্রস্তুত করতে পারবে। অর্থাৎ ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে কাজ আর জাবেদা বই প্রস্তুতকরণের কাজ মূলত একই কাজ। আমরা দেখেছি ইতিপূর্বে যে ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য আমাদের ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করতে আমাদের 3টা বিষয় খেয়াল করতে হয়। আমি সে বিষয়গুলো আবার তোমাদের নজরে আনার জন্য চেষ্টা করব। একটা হচ্ছে লেনদেনের পক্ষ নির্ণয়, অর্থাৎ লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো, অর্থাৎ লেনদেনের হিসাব খাতগুলো নির্ণয় করতে হয়। আমরা জানি প্রত্যেক লেনদেনে কমপক্ষে 2টি হিসাব খাত থাকে। আর প্রথম ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করার জন্য আমাদের প্রথম কাজই হলো এই লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয় করা। এগুলো আমরা ভালোভাবেই
বিগত ক্লাসে দেখিয়েছি হিসাব খাতগুলো নির্ণয় করা প্রথম কাজ। এবার 2 নম্বর কাজ হচ্ছে হিসাব খাতগুলো কোন শ্রেণীর তা নির্ণয় করা। হিসাব খাতগুলো কোন শ্রেণীর তা নির্ণয় করা। কোন শ্রেণীর তা নির্ণয়। এবং 3 নম্বর হচ্ছে ডেবিট এবং ক্রেডিট যে নির্ণয়ের যে সূত্র আছে, ডেবিট ক্রেডিট নির্ণয়ের সূত্র প্রয়োগ করে ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা। এই 3টি কাজ আমরা যদি পারি তাহলে একদিকে যেমন হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়করণ করতে পারবো, ঠিক একইভাবে খুব সহজেই আমরা যাবতীয় বই প্রস্তুত করতে পারবো। যাই হোক, আমরা দেখলাম প্রথম কাজ হলো লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয় করা। আর দ্বিতীয়ত যে কাজটি করতে হবে তা হচ্ছে হিসাব খাতগুলো কোন শ্রেণীর হিসাব তা নির্ণয় করতে হবে। আমরা আগে জেনেছি হিসাব 5 ধরনের হয়: সম্পদ, দায়, আয়, ব্যয় এবং মালিকানা সত্ত্ব। আর তৃতীয় কাজ হচ্ছে ডেবিট ক্রেডিট নির্ণয়ের যে সূত্র আছে আমরা আগে জেনেছি, সেই সূত্রটি এখানে প্রয়োগ করতে হবে। তাহলে আমাদের এই 3টি কাজ ডেবিট ক্রেডিট নির্ণয়ের জন্য যেমন প্রয়োজন, আর আজকের যে ক্লাসটা আমরা করতেছি সাধারণ যাবতীয় বই প্রস্তুত সেক্ষেত্রেও প্রয়োজন। যাই হোক, আমরা এখন সৃজনশীল একটা প্রশ্নের মাধ্যমে কিভাবে যাবতীয় বই প্রস্তুত করা হয় তা দেখানোর চেষ্টা করব। যাই হোক, আমাদের বোর্ডে একটা প্রশ্ন আছে। 2021 ফেব্রুয়ারি 1 মিস্টার রহমান নগদ 5 লক্ষ টাকা 50,000 টাকার আসবাবপত্র নিয়ে কারবার শুরু করেন। আর ফেব্রুয়ারি 5 আছে 20,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান 15,000 টাকা। আর 10 তারিখে আছে ধারে বিক্রয় 10,000 টাকা। আর 15 তারিখে বলা আছে ভাড়া প্রদান 5,000 টাকা। এবং সর্বশেষ 17 তারিখে বলা আছে সুদ প্রাপ্তি 2,000 টাকা। এই হলো আমাদের উদ্দীপক। আর নিচে বলা আছে খ অথবা গ, এখানে বলা উপযুক্ত লেনদেনগুলো দ্বারা সাধারণ যাবতীয় দাখিলা প্রস্তুত করো। তার মানবন্টন অবশ্যই 4 থাকবে। তাহলে আমরা আগেই বলেছিলাম যে লেনদেনের পক্ষ নির্ণয় করা আর পক্ষগুলো কোন শ্রেণী তা জানা এবং ডেবিট ক্রেডিট নির্ণয়করণ করতে পারা, এর আলোকে তুমি অবশ্যই অনেকগুলো প্রশ্নের সমাধান করতে পারবে। আজও তার একটা প্রয়োগ আমরা দেখব। যাই হোক, এখন আমরা এই লেনদেনগুলো কীভাবে যাবতীয় দাখিলা এন্ট্রি দেওয়া হয় তা দেখানোর চেষ্টা করব। তাহলে আমরা এখানে লিখতে পারি সমাধান খ বা গ যাই লিখি আমরা, প্রসেস থাকবে এবার লিখতে হবে। এবার আমরা লিখব সমাধান মনে করলাম খ অংশে আছে, তাহলে খ। তাহলে মিস্টার রহমানের সাধারণ যাবেদা দাখিলা, সাধারণ যাবেদা প্রস্তুত। আমরা এখন ছক আঁকবো। ছকটা আমরা ইতিপূর্বে শিখেছি, প্রথমে বসবে তারিখ, তারপর হবে হিসাবের শিরোনাম বা হিসাবের নাম ও ব্যাখ্যা, এরপর হবে খতিয়ান পৃষ্ঠা, এরপর ডেবিট টাকা, এবং সর্বশেষ ক্রেডিট টাকা। আমরা জানি যাবেদা বইয়ের ছকে 5টি ঘর থাকে: তারিখ, হিসাবের নাম ও ব্যাখ্যা,
খতিয়ান পৃষ্ঠা ডেবিট টাকা এবং ক্রেডিট টাকা। এবার আমরা আগের মতোই তারিখ করে লিখব 2021 ইং মাসের নাম ফেব্রুয়ারি 1। তাহলে আমরা ইতিমধ্যে জেনেছি যাবতীয় বই প্রস্তুতের জন্য আমাদের প্রথম কাজই হলো লেনদেনের সাথে জড়িত হিসাব খাতগুলো নির্ণয় করা। তাহলে আমরা শুরু করি। 1 তারিখ এখানে কি কি হিসাব আছে আমরা খুঁজে নেই। তাহলে মিস্টার রহমান নগদ 5 লক্ষ টাকা এবং 50,000 টাকা আসবাবপত্র নিয়ে আবার শুরু করেন। তাহলে এখানে একটা পক্ষ আছে আমরা সহজেই জানি, সেটা হচ্ছে নগদান হিসাব। তারপর কি আছে? ইকুড আসবাবপত্র হিসাব এবং আসবাবপত্র হিসাব। আর যেহেতু কারবার শুরু করা হলো, এখানে একটা পক্ষ বসে আছে, সেটা হচ্ছে কি মূলধন হিসাব। তাহলে আমরা প্রথম কাজটা করলাম, 1 নম্বর কাজ শেষ। এবার 2 নম্বর কাজটা আমাদের মনে মনে করতে হবে। নগদান হিসাব সম্পদ বোঝায়, আমরা এখানে লিখব সম্পদ। আসবাবপত্র হিসাব সম্পদ এবং মূলধন হিসাব মালিকানা সত্ত্ব। আমাদের 1 নম্বর এবং 2 নম্বর কাজ ইতিমধ্যে সম্পন্ন হয়েছে, অর্থাৎ আমাদের এই কাজগুলো অবশ্যই মনে মনে করতে হবে। আর যেহেতু আমরা শিখতেছি, এখানে লিখে লিখে করলেও কোনো সমস্যা নেই। আমরা রাফগুলা খাতার অন্য জায়গায় করে নেব। তাহলে আমরা 1 নম্বর কাজ করলাম, লেনদেন থেকে পক্ষগুলো নির্ণয় করলাম, এবং 2 নম্বর হচ্ছে এই পক্ষগুলো কোন হিসাব তা নির্ণয় করলাম। এবার খুব সহজেই ডেবিট এবং ক্রেডিট নির্ণয় করা যাবে। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, হ্রাস পেলে ক্রেডিট হয়। এখন আমরা চিন্তা করি কারবার শুরু করায় নগদ টাকা প্রতিষ্ঠান অবশ্যই বৃদ্ধি পাবে। তাহলে এখানে এই হিসাব খাত দ্বারা সম্পদ বৃদ্ধি বোঝাচ্ছে, তাহলে এই 2টা হিসাব খাত ডেবিট হবে। এইভাবে আমাদের 1 নম্বর 2 নম্বর এবং 3 নম্বর কাজ সম্পন্ন করার পর যে পক্ষ ডেবিট হবে তা নিশ্চিত হওয়ার পরে আমরা চূড়ান্ত ফলাফল এখানে লিখব। তাহলে আমরা লিখতে পারি নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট। তারপর আছে আসবাবপত্র হিসাব, আসবাবপত্র হিসাব ডেবিট। এবং মূলধন, যেহেতু মূলধন দ্বারা মালিকানা সত্ত্ব বোঝায়, আর মালিকানা সত্ত্ব যখনই বৃদ্ধি পায় তখন ক্রেডিট হয়, সুতরাং ক্রেডিট হবে। আর আরেকটা জিনিস মনে রাখতে হবে, যখন একটা পক্ষ ডেবিট হবে অপর পক্ষ অটোমেটিক্যালি ক্রেডিট হবে। যাই হোক, এবার টাকা বসাবো আমরা। নগদান হিসাব আমরা ডেবিট করে লিখব 5 লক্ষ টাকা, আর ফার্নিচার ছিল 50,000 টাকা। তাহলে আমরা এখানে লিখব আসবাবপত্র করে বরাবর 50,000 টাকা। এবার ক্রেডিট টাকা, যেহেতু এই 2টা টাকার যোগফলের সমান হবে, তাহলে আমরা এখানে লিখতে পারি 5,50,000 টাকা। এখানে একটা ব্যাখ্যা লেখা খুবই দরকার। তাহলে তুমি এখানে লিখতে পারো নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হলো। আমি ব্যাখ্যা লিখব না, কারণ বোর্ডে এত জায়গার সংকলন হবে না। আবার বলতেছি, এখানে লিখতে পারো যেহেতু নগদ টাকা এবং আসবাবপত্র নিয়ে কারবার শুরু করা হলো বা হয়েছে। আর ব্যাখ্যাটা শর্ট আকারে তুমি নিজে ইচ্ছা মতো লিখলে চলবে। যাই হোক, এবার আমরা 1 তারিখের লেনদেনটি জাবেদা পোস্টিং দিলাম। পরবর্তী তারিখ আমরা এখানে লিখব ফেব্রুয়ারি 5। একই কাজ। তাহলে এখান থেকে আমাদের মনে মনে 1 নম্বর 2 নম্বর কাজ করতে হবে। 1 নম্বর কাজ হলো, এখানে তাহলে লেনদেন হচ্ছে আমাদের 20,000 টাকার পণ্য ক্রয় করে নগদ প্রদান 15,000 টাকা। তাহলে এখানে কি কি হিসাব আছে? গুড। একটা হচ্ছে ক্রয় হিসাব, টাকার পরিমাণ 20,000। আরেকটা হচ্ছে নগদান হিসাব, তার মানে নগদ টাকা প্রদান করা হয়েছে, টাকার পরিমাণ 15,000। আর আরেকটা হচ্ছে
কিছু টাকা অবশ্যই বাকি আছে। আমরা পণ্য কিনলাম 20,000 আর টাকা পরিশোধ করলাম 15,000, তাহলে বোঝা যায় 5,000 টাকা বাকি আছে। আর বাকি থাকলে অবশ্যই ক্রয় বেলায় সেটা পাওনাদার হিসাবে নির্দেশ করবে, তাহলে এখানে আমরা লিখব পাওনাদার হিসাব, টাকা পরিমাণ 5,000। এবার 1 নম্বর কাজ শেষ। এবার 2 নম্বর, ক্রয় দ্বারা ব্যয় বোঝায়, আমরা এখানে লিখব ব্যয় হিসাব। নগদান দ্বারা সম্পদ বোঝায়, আমরা এখানে লিখব সম্পদ। আর পাওনাদার দ্বারা দায় বোঝায়, আমরা এখানে লিখব দায়। এই বিষয়গুলো তোমাদের আমি বিগত ক্লাসগুলোতে দেখিয়েছি। যাই হোক, আমাদের 1 নম্বর এবং 2 নম্বর কাজ শেষ। এবার সূত্র প্রয়োগ করতে হবে। ব্যয়, যেহেতু ব্যয় আছে আমার চিন্তা করতে হবে, ব্যয় যদি বৃদ্ধি হয় তাহলে ডেবিট হয়। তাহলে আমাদের এখানে চিন্তা করতে হবে পণ্য ক্রয় করলে তার দ্বারা অবশ্যই ব্যয় বোঝায়, তাহলে আমরা ধরে নিতে পারি এখানে ক্রয় হিসাবটা ডেবিট হবে। তাহলে আমি এখানে লিখব ক্রয় হিসাব ডেবিট, ক্রয় হিসাব ডেবিট। এবার নগদান হিসাব সম্পদ, সম্পদ যদি হ্রাস পায় তাহলে ক্রেডিট হয়। টাকা পণ্য ক্রয় করে টাকা প্রদান করলে অবশ্যই নগদ টাকা হ্রাস পায়, অর্থাৎ এখানে সম্পদ হ্রাস বোঝাচ্ছে, এটা ক্রেডিট হবে। তাহলে এখানে লিখব নগদান হিসাব ক্রেডিট, নগদান হিসাব ক্রেডিট। একইভাবে পাওনাদার সৃষ্টি হচ্ছে, তার মানে দায় বৃদ্ধি পাচ্ছে। আমরা জানি পাওনার দায় বৃদ্ধি পেলে ক্রেডিট হয়, তাই আমরা এখানে লিখতে পারি পাওনাদার হিসাব ক্রেডিট। এবার টাকা পরিমাণ, ক্রয় 20,000 টাকা, আমরা এখানে লিখব 20,000 টাকা। নগদ প্রদান করলাম 15,000 টাকা ক্রেডিট, তাহলে নগদে করে 15,000 টাকা। আর কিছু টাকা প্রদান করা হয় নাই, পাওনাদার ক্রেডিট, টাকা পরিমাণ 5,000 টাকা। আমরা খুব সহজেই 1 তারিখ এবং 5 তারিখের লেনদেন জাবেদাভুক্ত করলাম। এবার পরবর্তী তারিখ 10 তারিখ। 10 থেকে বলা আছে আমাদের, এখানে লিখব 10 তারিখ ধারে বিক্রয়। তাহলে ধারে বিক্রয় কী কী হিসাব খাত আছে? গুড, একটি হচ্ছে দেনাদার এবং অন্যটি হচ্ছে বিক্রয়। কাজ কিন্তু একটাই আমাদের। এবার দেনাদার নির্দেশ করে সম্পদ, আমরা এখানে লিখব সম্পদ। বিক্রয় নির্দেশ করে আয়, তাহলে এখানে আমরা লিখব আয়। আমরা জানি সম্পদ বৃদ্ধি পেলে ডেবিট হয়, ধারে বিক্রয় করলে দেনাদার সৃষ্টি হচ্ছে, তার মানে সম্পদ বাড়তেছে, তাহলে আমরা এখানে বলতে পারি দেনাদার ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখব দেনাদার হিসাব ডেবিট, দেনাদার হিসাব ডেবিট। আর বিক্রয় দ্বারা আয় বোঝায়, আয় যদি বৃদ্ধি পায় তাহলে ক্রেডিট হয়, আমরা এখানে লিখব আয় হিসাব ক্রেডিট। আর তোমরা যে কোনো একটা হিসাব খাত বিচার করলে চলবে, কারণ একটা ডেবিট হলে আরেকটা অবশ্যই ক্রেডিট হবে। যাই হোক, টাকা পরিমাণ, টাকা পরিমাণ এখানে আছে 10,000, এখানেও বসবে 10,000। এরপর আছে 15 তারিখ, আমরা এখানে লিখব 15 তারিখ ভাড়া প্রদান। খুবই সহজ জিনিস এটা। এখানে কী কী হিসাব খাত আছে? গুড, একটা হচ্ছে ভাড়া হিসাব, আরেকটা হচ্ছে নগদান হিসাব। আমরা জেনেছি ভাড়ার ফলে ভাড়া নামে একটা খরচ, অর্থাৎ ভাড়া দ্বারা কী বোঝাকে নির্ধারণ করতে হয়, ভাড়া দ্বারা কী বোঝায়, একটা ব্যয় হিসাব। আর নগদান দ্বারা আগের মতোই সম্পদ। এখন আমরা চিন্তা করতে হবে এই ব্যয়, ভাড়ার ফলে ব্যয় বৃদ্ধি পাচ্ছে, সুতরাং ভাড়া হিসাব ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখব ভাড়া হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 5,000, ডেবিট দিকে 5,000 এবং ক্রেডিট দিকেও 5,000। এবার সর্বশেষ, আমাদের বোর্ডেও জায়গা খুব কম, তারিখ আছে 17 তারিখ সুদ প্রাপ্তি। সুদ প্রাপ্তি এখানে কী কী হিসাব খাত আছে? গুড, একটি হচ্ছে নগদান হিসাব এবং অন্যটি হচ্ছে প্রাপ্ত সুদ হিসাব।
এবার নগদান হিসাব দ্বারা সম্পদ বোঝায় আমরা জেনেছি, আর প্রাপ্ত সুদ দ্বারা অবশ্যই আয়কে নির্দেশ করে, তাহলে আয় বোঝায়। এবার বাড়া প্রাপ্তির ফলে নগদান হিসাব দ্বারা সম্পদ বৃদ্ধি বোঝায়, তাহলে আমরা এখানে বলতে পারি ডেবিট হবে। তাহলে আমরা এখানে লিখব নগদান হিসাব ডেবিট, নগদান হিসাব ডেবিট, আর প্রাপ্ত সুদ হিসাব ক্রেডিট। টাকার পরিমাণ 2000, এখানে আমরা লিখব 2000, ক্রেডিট দিকে লিখব 2000। এবার আমাদের একটা কাজ করতে হবে, প্রোডাক্ট ক্লোজ করব। এবার এই ডেবিট এবং ক্রেডিট টাকাটা তোমরা এখানে যোগ করে বসাবে, আর তাহলে অঙ্কটা শেষ হয়ে যাবে, অর্থাৎ সমাধান শেষ। তাহলে আমরা খেয়াল করতে পারি 5,50,000, তাহলে 5,70,000, 80,000, 85,000, 87,000। আমি এখানে লিখে দেব 5,87,000। যেহেতু ডেবিট এবং ক্রেডিট অবশ্যই সমান হবে, তাই আমরা এখানেও লিখতে পারি 5,87,000। তাহলে আমরা খুব সহজেই হিসাবের ডেবিট এবং ক্রেডিট নির্ণয়ের নিয়ম অনুসরণ করে যাবতীয় বই প্রস্তুতকরণ করলাম। আর তোমাদের এসএসসি শর্ট সিলেবাস অধ্যায় 6 যাবতীয় থেকে অবশ্যই প্রশ্ন থাকবে, আর এই ধরনের প্রশ্ন তোমাদের একাধিকও থাকতে পারে। যাই হোক, পরবর্তী ক্লাসে আমরা এই জাবেদা বইয়ের শ্রেণীবিভাগ নিয়ে আরও কথা বলবো, এবং সেখানে আরও বিভিন্ন ধরনের অঙ্ক আছে, তার সমাধান করার চেষ্টা করব। ওয়ামা তৌফিকি ইল্লা বিল্লাহ। আর সে পর্যন্ত তোমরা সবাই ভালো থাকবে, মহান আল্লাহর কাছে আমরা প্রার্থনা করি তোমরা ভালো থাকো, আর তোমাদের সুস্বাস্থ্য কামনায় আজ এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।